ছেলেরা কেন গরুতে আটকায়? সারা বছরে গরু বিক্রি হয় টোটাল ১,২০,০০০ থেকে ৩০,০০০ এরকম। তার অর্ধেক কোরবানি ঈদের আগের ৭ দিনে কেনাবেচা হয়। টাকার হিসেবে প্রায় ৬০-৭০ হাজার কোটি টাকার মতো। উই শুড স্টার্ট সেলিং ক্যাটল কেজিতে। লাইভ ওয়েট প্রাইসে বাংলাদেশের স্ট্যান্ডার্ড হওয়া উচিত। অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল। তাতে করে হয়তো কি ভোক্তাও ঠকা বন্ধ করত, খামারিও সঠিক দাম পেত। দেখবেন গরু কিনে বাসায় যাওয়ার সময় কিন্তু মানুষজন রাস্তায় জিজ্ঞাসা করে যে ভাই কত দিয়ে কিনলেন? এটার পিছনে আমার মনে হয় একটা কারণ আছে। এর কারণ প্রত্যেকে জাজ করতে চায় আপনি উইন করলেন না লুজ করলেন। বিজনেস বললেই এখন আমরা মনে করি কি মনে হয় খুবই খারাপ জিনিস। তো এই টার্মিনোলজিটা চেঞ্জ করা উচিত। কিন্তু ভাইয়া গরু তো পৌঁছে দিলেন ভাইয়া, গরুটা যদি আমি যখন পাচ্ছি ওই সময় যদি দেখি আমি গরুটা অসুস্থ, ভাই একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে ছেলেরা কেন গরুতে আটকায়? এটা বলেন তো। এইটার তো আমি সত্যিকার অর্থে এখন পর্যন্ত, তবে হয়তো বা এটার পিছনে আমি একটা কারণ যেটা খুঁজে পাই আর কি, গরু আপনি হাট থেকে কিনে নিয়ে যাওয়ার সময় দেখবেন সবাই আপনাকে জিজ্ঞাসা করে ভাই কত হইলো। এই যে জিতলেন না ঠকলেন, এটার মধ্যে কিন্তু এক ধরনের হিরোইজম আছে। মানে আপনি যদি কেনেন, আপনি যদি জিতেন, আপনি ইউ আর হিরো। এটা ম্যানলি ম্যানলি ব্যাপার ব্যাপার। স্যাপার আছে। এবং সে এই কারণেই হয়তো বা পুরুষ হাটে যায়, সে গরু কেনে এবং সে যে জিতছে এইটা সে হয়তো বা প্রুফ করতে চায়। মাহাদি ভাই, এই কোরবানির সময় যখন আমরা হাটে গরু কিনতে চাই, অনেক সময় যেই প্রবলেমটা ফেস করি আমরা, আমার মতো একজন মানুষ, আমি হয়তো বা প্রপারলি গরু আমি চিনি না বা বুঝতে পারতেছি না, অনেক সময় ঠকে যাওয়ার একটা চান্স থাকে, বা অনেক সময় আমি গরু নিয়ে আসতে আসতে গরু অসুস্থ হইতে পারে। অনেক প্রবলেমস কিন্তু হয় আসলে কোরবানির সময়। সব সময় যে হয় না, কিন্তু হয় কি যে যেহেতু এটা অনেক বড় একটা টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে, ওখানে দেখা যাচ্ছে কিছু মানুষ উল্টাপাল্টা করতে পারে, আনএথিক্যাল প্র্যাকটিসেস আছে। আনএথিক্যাল প্র্যাকটিসেস আছে। সো আপনারা রিসেন্টলি যেটা এসিআই থেকে যেটা লঞ্চ করছেন, যে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, যে কোরবানি এক্সপ্রেস, সো এই জায়গাটাতে আপনারা আসলে কিভাবে হেল্প করতেছেন আমাদের মতো মানুষকে? নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে যে গরুটা আপনার সিলেক্ট করছেন সেই গরুটা একেবারেই ডিজিজ ফ্রি এবং এর হেলথ সার্টিফিকেট আছে, এবং এই গরুটার এন্টায়ার রেয়ারিং যে প্রসেস ছিল সেইখানে আমাদের এসিআইয়ের ভেটেরিনারি অফিসার যারা আছেন তাদের ডিরেক্ট সুপারভিশনে পুরোটা সময় এই গরুর লালন পালন নিশ্চিত করা হয়েছে। এবং গরুর যে খাদ্য, যেটা আসলে একেবারে খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেশে, এইটা এই আনইথিক্যাল প্র্যাকটিসগুলো হয়ে থাকে, সেই জায়গায় গরুর যে খাবার সেইটাকে একেবারে ন্যাচারাল ফিডিং রাখা হয়েছে। অর্থাৎ আপনার ঘাস, খড়, গম, ভুট্টা এই জাতীয় ন্যাচারাল ফিডের উপর আমরা নির্ভরশীল আমাদের রিয়ারিং প্রসেসটা। এবং সেই সাথে আপনার পুরো গরুর জন্ম থেকে শুরু করে আপনার কাছে ডেলিভারি করা পর্যন্ত পুরো প্রসেসটাকে ট্রেসেবল করা, সেই নিশ্চয়তা দেয়া হচ্ছে। আপনার ডোর স্টেপ ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনার ডেলিভারি নিয়ে আপনার তো হাটে যে কিনে আনার যে হ্যাসেল, সেই হ্যাসেল আপনাকে নিতে হচ্ছে না। এবং আপনার নিশ্চিত করা হচ্ছে যে যে গরুটা আপনি পাচ্ছেন সেটাকে শরিয়া সম্মতভাবে একেবারে সেই শরিয়া ল যে কমপ্লায়েন্স সেটা এনশিওর করে আপনাকে এই ক্যাটেলটা ডেলিভার করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সবগুলো পেইনকে আইডেন্টিফাই আমরা করেছি যে একজন ভোক্তার এই কোরবানির ঠিক আগে আগে কোরবানির সময়টাতে কোন কোন পেইন পয়েন্ট তৈরি হয় সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করেছি। আর মূল জায়গাটা যেটা হচ্ছে কি আমাদের যে প্রাইসিং, সেখানে ট্রান্সপারেন্সি এনশিওর করা, লাইভ ওয়েটের ভিত্তিতে একেবারে আপনি যখন গরুটা নিচ্ছেন ঠিক ওই মুহূর্তে লাইভ ওয়েট করে গরুটাকে আপনার কাছে দেয়া এবং সেইটার ভিত্তিতে মূল্য নির্ধারণ করা, এই স্বচ্ছতা আমরা নিশ্চিত করছি। সো অল টুগেদার এই সলিউশনগুলো আমরা সবগুলো ইনকর্পোরেট করেছি আমাদের ইনিশিয়েটিভে। দ্যাটস গ্রেট। বাংলাদেশে তো সারা বছরে গরু কোরবানি হয় বা বিক্রি হয় টোটাল ১,২০,০০০ থেকে ৩০,০০০ এরকম। তার অর্ধেক হয় হচ্ছে গিয়ে শুধুমাত্র কোরবানি ঈদের আগের ৭ দিনে কেনাবেচা হয়। আর 50% 50% অফ দ্য পাই। আমি যদি টাকার হিসাব করি ভাই, টাকার হিসেবে প্রায় ৬০-৭০ হাজার কোটি টাকার মতো বা ৮০,০০০ কোটি টাকার মতো এরকম একটা সাইজ, যেটা আপনার ৭-৮ দিনে, শুধু ঈদের আগের ৭-৮ দিনে সেটা ট্রেড হয়। তো এইটা আসলে কি পরিমাণ চাপ তৈরি করে পুরো মার্কেটের উপরে, যার জন্য ওই সময়টাতে ওই ২-৩ দিনের মধ্যে গরু কেনা এবং তখন দাম আকাশচুম্বী হয়ে যায়। সো এটা কিন্তু মানুষের জন্য একটা, বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণী তাদের জন্য কিন্তু এটা একটা বড় পেইন, একটা বড় সমস্যা। এই প্রাইসে এফোর্ড করে ওই সময় গরু কেনা আসলে খুব কঠিন একটা বাস্তবতা। তার চেয়েও বড় ব্যাপার কি জানেন, সবচেয়ে বেশি টেনশন থাকে আমার, নাফিস বা আমাদের বয়সী এখন যারা আছে, সবচেয়ে বড় টেনশন ভাই আমি কি ঠকে যাবো না। এই যে ঠকে যাওয়ার ভয়, রাইট, আপনি ঠকে যাওয়ার ভয়। আপনি কি সুস্থ গরু কিনছেন
আপনি যে গরুটা কিনতেছেন সেই গরুটা কি আসলে নিরোগ, সেটা কি সব ঠিকঠাক আছে, স্টেরয়েড, সেটা কি আপনার ওই যে আপনার 2 থেকে 4 দাঁতের মধ্যে যেটা শরিয়া হ্যাঁ ইয়ে হ্যাঁ ইয়ে অনুযায়ী আপনার শরিয়া কমপ্লায়েন্ট অনুযায়ী আপনাকে যেই বয়সের মধ্যে আপনাকে কোরবানি দিতে হবে সেটা কি মেনটেন করছেন। এই যে এতগুলো বিষয় আপনাকে নিশ্চিত করা, এইটা কষ্টের একটা কাজ এবং প্রচণ্ড এফোর্ট দিতে হয় প্রত্যেককে এর পিছনে। সেই সময় সেই কষ্ট নেয়ার মতো সক্ষমতা কি আমাদের সবার আছে, বা সেই আরও তার চেয়ে বড় যেই চাপটা তৈরি হয়, যেটা বললাম যে হাফ অফ দ্য পাই, এই টোটাল মার্কেটের অর্ধেক বিজনেস হয় মাত্র কোরবানির ঈদের 7 থেকে 8 দিনের মধ্যে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ প্রেশার, ডিমান্ড কি পরিমাণ সার্জ হয় সেই টাইমে, ওই জায়গায় প্রাইস তো এবং বাড়বে। তখন যে দাম জাম্প করে, সেইটা তো আসলে আমাদের জন্য এফোর্ড করা অনেকের জন্য আসলে একেবারে প্রচণ্ড কষ্টসাধ্য কাজ হয়ে যায়। তো সেই জায়গায় আপনি 3 মাস আগে থেকে বা 4 মাস আগে থেকে 2 মাস আগে থেকে যখন একটা গরু পছন্দ করছেন, বুক করে রাখছেন সেটাকে, সেটা কিন্তু আপনার জন্য এক সেটাই। ধরনের প্রশান্তি দিচ্ছে আপনাকে, পুরো প্রসেসটাকে কিন্তু আপনার জন্য সহজ করে দিচ্ছে আপনাকে, সেটা আপনার ক্রয় ক্ষমতার মধ্যে আপনি তখন জিনিসটাকে নিতে পারছেন, এবং আগে থেকে সেইটাকে আপনি একটু ইনস্টলমেন্টে পেমেন্ট দিয়ে 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 সেটা পুরো লোডটাকে ধীরে ধীরে ডিস্ট্রিবিউট করছেন একটা দীর্ঘ সময়ের মধ্যে। আমি আসলে এরকম অনেক দেখতাম, স্পেশালি আমার এক খালার কথা বলি, উনি বলছেন বছরের মনে করেন একটা কুরবানি শেষ হলো, শুরু হয়ে যায় জমানো, রাইট, শুরু হয়ে যায়, এবং এই এটা শুরু এটা হয়ে যায় এটা একটা একটা ব্যাংকের মতো এই যে ওখানে ছোট্ট ছোট্ট একটু একটু রাইট, করে টাকা এই জমা লোডটা শুরু তো আসলে একবারে নেওয়াটা আমাদের দেশের মতো জায়গায় আসলে, যেখানে আমাদের জনগোষ্ঠীর একটা বড় সংখ্যক আসলে আমরা পিরামিডের মাঝে বা নিচের দিকে নিচের অবস্থান দিকে। আমাদের। সো সেই জায়গাতে আসলে আমাদের জন্য এই লোডটা নেওয়া তো একেবারে জাস্ট 2 দিনের মধ্যে এই লোডটা নেওয়া তো খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য। একটা হয়তোবা প্রশ্ন আসে বা বলে যে হঠাৎ করে এসিআই কেন এই হ্যাঁ, বিজনেস? হ্যাঁ, হ্যাঁ। আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, বিজনেস টার্মিনোলজিটা না চেঞ্জ করা উচিত আমার কাছে মনে হয়। আচ্ছা। এই টার্মিনোলজিটা খুবই একটা নেগেটিভ কনোটেশন হয়ে দাঁড়াইছে মানে সাধারণ মানুষের কাছে। এইটার নাম আসলে ইজনেস করা উচিত বা ইজিনেস করা উচিত, নট বিজনেস। মানে সহজীকরণ বিষয়টা আসলে এরকম হওয়া উচিত। ওকে। বিজনেস বললেই এখন আমরা মনে করি কি, মনে হয় খুবই খারাপ জিনিস, ধান্দা করতে আসছে। রাইট? সো এই টার্মিনোলজিটা চেঞ্জ করা উচিত আমার মতে, এটা আমার একেবারেই পার্সোনাল একটা opinion। বেটার আরো ভালো হয় ভাইয়া, সেটা হচ্ছে যারা ব্যবসা করছে, যারা আসলে বিজনেস করছে, তাদের ভালো দিকগুলো প্রপারলি তারা সততার সাথে করুক এবং তাদের এই সততাটা প্রপারলি ফুটিয়ে উঠুক, সো দ্যাট মানুষ আবার বিজনেস টার্মের সাথে একটু ভালোভাবে পজিটিভলি অ্যাসোসিয়েটেড এই হতে জন্যই পারে। হয়তো বা ওই যে সেই জন্যই বললাম আর কি, আনস্ট্রাকচার জায়গায় যেহেতু অপরচুনিটি মানে অনেক আর কি, কারণ হচ্ছে কি এই জায়গায় তো ওই এথিক্যাল প্যাকটিসগুলো সাধারণত হয় না। আমি যেটা বলছিলাম, যেহেতু এই মার্কেটটা অনেক বড় এবং এইটাকে কেন্দ্র করে মানুষ অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করছে, এবং ওই ঈদের ঠিক আগের 8-10 দিন বা 7 দিনের মধ্যে একটা বড় ধরনের ডিমান্ড তৈরি হয়। সো সবারই এখানে কিন্তু আপনার সোর্সিং করার অ্যাজ এ বায়ার আপনার অপরচুনিটিও অনেক কম, আপনার উইন্ডোটা খুবই ছোট, 2 দিন 3 দিনের মধ্যে আপনাকে কিনতে হবে। হ্যাঁ, আপনি আবার যে আমি জানি না যে পরের দিন বেড়ে যাচ্ছে কি, পরের দিন বেড়ে যাচ্ছে কিনা, এবং এই যে একটা প্রেশার নিয়ে আপনি যান, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের হ্যাসেল। হ্যাঁ, এবং এইখানে সবচেয়ে বড় সমস্যাটা কি, এখানে আসলে ঠকে যাওয়ার যে ভয়, সেইটা আসলে সবচেয়ে আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে আসলে স্ট্রাকচার্ড অর্গানাইজেশন সেই জায়গাতে হেল্প করতে পারে, যে আপনি ভাই আপনার ওই ভয়টা করতে হচ্ছে না। আপনি দেখবেন গরু কিনে বাসায় যাওয়ার সময় কিন্তু মানুষজন রাস্তায় জিজ্ঞাসা করে যে ভাই কত দিয়ে কিনলেন। এটার পিছনে আমার মনে হয় এটা একটা কারণ আছে, এর কারণ প্রত্যেকে জাজ করতে চায় আপনি উইন করলেন না লুজ করলেন। হ্যাঁ, এইটা কিন্তু প্রত্যেকে আপনি খেয়াল করে দেবেন, কিনে যাওয়ার সময় সবাই, আপনি বাজার থেকে ফার্মের মুরগি কিনে হেঁটে যান, জিজ্ঞাসা করবে আপনাকে না না যে ভাই কত দিয়ে কিনছেন, স্ট্যান্ডার্ডাইজড, জানেন যে 170 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। সো আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু গরু কিনে নিয়ে যাওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করবে কত দিয়ে কিনলেন, কারণ আপনার ও একটু দেখতে চায় যে আপনি কি উইন করলেন না লুজ করলেন। সো এখানে কিন্তু বড় ধরনের একটা চান্স থেকে যায় যে আপনি লুজ করবেন। এই জন্য এই যে হ্যাসেল, সেই জায়গাটাতেই কিন্তু এই স্ট্রাকচারগুলো করা আর কি, যে আপনাকে একটা লাইভ ওয়েটে আপনি প্রাইস নিচ্ছেন, একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে এখানে, আপনার যতটুকু গরুর ওজন হচ্ছে ঠিক ততটুকুর জন্য আপনি পয়সা দিচ্ছেন। সো এই সুবিধাগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল হাটে পাবেন না আপনি। তারপরে আপনার মানে এই জায়গাগুলোতে তো আমরা খেয়ালই করি না ট্রেসেবিলিটি। আমার গরুর, যেটা আমি বললাম যে গরু কিভাবে আমার রেয়ারিং করলাম, কি কি ইনপুট আমার এই রেয়ারিং প্রসেসের মধ্যে ঢুকেছে, সেই জিনিসগুলোর ট্রেসেবিলিটি তো আমরা কখনোই নিশ্চিত করতে পারি না, কোনোভাবেই পারি না। আমাদের ট্র্যাডিশনাল ফর্মে আমরা হাট থেকে যে গরু কিনে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা এগুলো নিশ্চিত করতে পারছি না। সো সেইটাও একটা বড় রিস্ক, কিন্তু আমাদের হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করতেছে। সেই জায়গাগুলোকেও কিন্তু অ্যাড্রেস করার একটা বড় জায়গা আছে। তারপর কুরবানির যে এসেন্স, এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করা, আপনার যেই পশুটা আপনি
স্যাক্রিফাইস করতে যাচ্ছেন, True. আমরা ঈদের আগের দিন কিনে নিয়ে এসে কতটুকুই বা কানেক্টিভিটি তৈরি করতে পারি সেটার সাথে। আমাদের ইনিশিয়েটিভে সেই জায়গাটা আপনার কিছুটা হলেও এক ধরনের তৈরি হচ্ছে। কেমন আপনি কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা বা বেশ কিছুদিন আগে আপনার এই গরুটা নির্বাচন করতে পারছেন, সেটা যেই খামারির কাছে থাকছেন বা যিনি লালন পালন করছেন তার এখানে আপনার যাওয়ার সুবিধা থাকছে। আমাদের এই ইনিশিয়েটিভটা তো শুধুমাত্রই একেবারে যে জাস্ট কোরবানির জন্য একটা গরু কিনতে হবে সেজন্য গরু কেনা না। এটার সাথে আসলে ভাবনাটার পেছনে যেই জায়গাটা ছিল, প্রথমত আমাদের মিডল ক্লাস যেই সোসাইটি আছে তাদের যেই প্রাইসের জায়গাটায় একটা রিলিফ দেয়া, সেটা একটা বড় উদ্দেশ্য তো অবশ্যই ছিল। এখানে আমি যদি একটু জানতে চাই যে আপনি যেটা বলেন যে মিডল ক্লাসের যে প্রাইসিং এর একটা আপনি অনেকগুলো পেইন পয়েন্ট ধরেন সলভ হচ্ছে, কিন্তু যদি প্রাইসিং এর ব্যাপারটা কিভাবে সলভ হচ্ছে যদি একটু এক্সপ্লেন করতেন, যে বিফোর অ্যান্ড আফটার, মানে যদি বলি যে আগে কি কি প্রবলেম ছিল যেটা আপনারা কিভাবে সলভ করতেছেন? একটা বড় সমস্যা তো হচ্ছে গিয়ে দেখেন, আপনি যে হাটে গিয়ে গরু কিনছেন, আপনি তো একেবারে মানে অনুমানের উপর ভিত্তি করে গরুটাকে দাম করছেন। সেই যে প্রবলেমটার কথা আমি বললাম সেটা তো আগের একটা একই রকম প্রক্রিয়াই হইলো। আপনি কিন্তু গরুটা ঠিক 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 70,000 টাকা আপনি যে প্রাইসিং করলেন সেটা কিভাবে করলেন? আপনি অনুমান করলেন যে গরুটা এতটুকু এর দাম হওয়া উচিত। মার্কেটে এখন মনে হয় এরকম চলছে, আরো 10 জনেরটা একটু শুনে শুনে হয়তো আন্দাজ করে একটা সেই জায়গায় এই যে ওয়েটের এগেনস্টে প্রাইসিং করা, এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, এইটা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে এক ধরনের সলিউশন দিচ্ছে। এতে করে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে না। কথার কথা, আপনি একই প্রাইসে হয়তোবা লাইভ ওয়েটস কাছাকাছি আপনি বাজার থেকে একটা আন্দাজ করে গরু কিনলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই গরুটা যে ওই ওয়েটই হচ্ছে, আপনি কিন্তু সেই নিশ্চয়তাটা আপনার কাছে নেই। এই জায়গাটাতে কিন্তু আপনি যখন কিনছেন, আপনার কেনার আগে কিন্তু আপনাকে লাইভ স্কেলে, ওয়েইং স্কেলে লাইভ ওয়েট করে দেওয়া হচ্ছে। তো আপনি কিন্তু অ্যাটলিস্ট আপনার এই ট্রান্সপারেন্সিটা আপনার কাছে থাকছে যে আপনি যতটুকু আপনার সাথে কমিট করা হয়েছিল এবং যেই ওয়েট কমিট করা হয়েছিল বা যেই প্রাইসিং কমিট করা হয়েছিল সেটাতেই আপনি এখানে কি দামটা বেড়ে যাওয়ার চান্স থাকে না কোথাও? না, কেন বেড়ে যাবে এখানে দাম? সেটা কি আপনি চোখে যখন আন্দাজ করে কিনতেছেন সেখানেও তো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেখানেও তো আপনার মানে সেখানে যে আপনি জিতবেনই সেই নিশ্চয়তা কি 100% আছে যে আপনি যখন চোখে আন্দাজ করে কিনছেন সেখানে আপনি জিততেই পারছেন? কেন? এই জন্যই আমি ওই উদাহরণটা দিলাম যে আসলে দেখেন, মানে গরুর সাথে আসলে কেন গরু কিনে হেঁটে যাওয়ার সময় সবাই আপনাকে জিজ্ঞাসা করে, কারণ ওইখানে একটা সম্ভাবনা থাকে, একটা প্রবাবিলিটি আছে, উইন করার অথবা লুজ করার একটা প্রবাবিলিটি আছে। ব্রয়লার মুরগি কিনে কিন্তু কোনো প্রবাবিলিটি নাই গিয়ে, কারণ এটা স্ট্যান্ডার্ডাইজড, ওটা প্রাইস সেট করা আছে, লাইভ ওয়েট প্রাইস সেট করা আছে। এই জন্য আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, কারণ এটা কোনো কনফিউশন নাই গিয়ে। কিন্তু এইখানে এক ধরনের কনফিউশন আছে। আপনি হয়তো বা জিততেও পারেন, আপনার ভাগ্য ভালো, আপনি জিতে গেছেন, আপনি যে গরুটা নিছেন সেটা হয়তো বা বেশ ভালো ওয়েট, এবং আপনি যে ইউনিট প্রাইস দিয়ে নিয়েছেন সেটা আপনার জন্য হয়তো বা আপনি উইন করেছেন, বা মার্কেট আমার জন্য খুব আপনার জন্য ফেভারেবল ছিল, কিন্তু আরেকজনের তো লুজ করার সম্ভাবনা থাকতে পারে। আসলে কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার এই ধরনের জিনিসপত্রে প্রত্যেকটারই একটা ইন্টারন্যাশনাল কেজিতে বা ইয়েতে বিক্রি করাটা, এটা কিন্তু একটা এই মেট্রিক পদ্ধতিতে আপনার যখন আপনি মেজারমেন্ট করতেছেন, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো আপনার পিসে বা ওইভাবে এক ধরনের ধরে বিক্রি করা কিন্তু আসলেই কিন্তু এটার মধ্যে এক ধরনের ওই যে বললাম জিতে যাওয়ার বা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে উভয়ের ক্ষেত্রে, ক্রেতার বিক্রেতার দুইজনেরই। আপনি জানেন না তো ঠিক কত করে কতটুকু ওজনে কতটুকু নিচ্ছেন। হয় আপনি যদি জিতেন ক্রেতা ঠকে যাবে, ক্রেতা জিতে গেলে আপনি ঠকে যাবেন। এবং আরেকটা কিন্তু যেই প্রবলেমটা আমরা দীর্ঘদিন যাবৎ ফেস করছি, যে এই জায়গায় আমাদের ভোক্তাদের যে পেইন পয়েন্টগুলো এই মার্কেটকে কেন্দ্র করে, এটা একেবারে আনস্ট্রাকচার্ড একটা জায়গা যেখানে ভোক্তার অনেক পেইন পয়েন্ট আছে। স্পেশালি আমাদের যেই মধ্যবিত্ত শ্রেণী, যারা আসলে যাদের সত্যিকার অর্থেই যাদের এই মূল্যস্ফীতিকে এই গত কয়েক বছরের যেই আমাদের চলমান মূল্যস্ফীতি সেইটাকে সামলানো খুবই যাদের জন্য কঠিন হয়ে পড়তেছে, সেই সেগমেন্টটাকে মাথায় রেখেও আমরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিলাম, যেখানে আমরা চিন্তা করলাম যে আমাদের সারা দেশব্যাপী যে নেটওয়ার্ক আছে সেই জায়গায় আমাদের সাথে তো প্রান্তিক বহু খামারি যারা সরাসরি যুক্ত, যাদেরকে আমরা নানাবিধ সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি কন্টিনিউয়াসলি অন ডে টু ডে বেসিসে। সো সেই জায়গায় আমরা কিন্তু ওনাদেরকে আমাদের এই গ্রামীণ যেই বাংলাদেশ সেইটাকে আসলে সত্যিকার অর্থে মধ্যবিত্ত শ্রেণীর সাথে কানেক্ট করতে পারি, এবং সেটা এই কোরবানির বাজারটাকে কেন্দ্র করে যেখানে আসলে পেইন পয়েন্টটা সবচেয়ে বেশি আমরা বেশ কিছুদিন যাবৎ অবজার্ভ করেছি, সেই জায়গা থেকে আমরা এই ইনিশিয়েটিভটা নিলাম যে আমাদের যে খামারি যারা আছেন
তাদের যেই পশুগুলো আছে সেগুলো যাতে আমাদের শহরের মধ্যবিত্ত শ্রেণী সরাসরি তাদের মাধ্যমে তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সরাসরি। সেই আপনার তো রিসোর্স অলরেডি সারা অলরেডি বাংলাদেশে আমার আছে, তো নেটওয়ার্ক এস্টাবলিশড একটা নেটওয়ার্ক, এবং দে আর কানেক্টেড এসিএ থাউজেন্ডস অফ থেকে মিলিয়ন্স অফ ফিড বলি বা যেটাই বলি, মানে একদম আপনার রিসোর্স আছে, সো ইউ আর অলরেডি কানেক্টেড টু দ্য রুট, কানেক্টেড টু দ্য রুট। আর হ্যাঁ। একেবারে যারা আমাদের Farmer, প্রান্তিক। চাষী হন তাদের সাথে আমরা কানেক্টেড আছি, এবং একই সাথে কিন্তু আমরা আমাদের ফ্রন্ট এন্ডে কনজিউমারদের সাথেও কানেক্টেড আছি। সো সেই জায়গাটাতে, এবং এইখানে একটা বড় আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করেছি যে এই মার্কেটটাকে কেন্দ্র করে কিন্তু আসলে একেবারে আনস্ট্রাকচার্ড, এবং এখানে কোনো রকমের সত্যিকার অর্থে মানে একেবারে বলতে গেলে আনএথিক্যাল প্র্যাকটিসে ভরা এই জায়গাটাতে, এবং এখানে প্রচণ্ড রকমের পেইন পয়েন্ট। সেখান থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা স্বপ্ন, আমাদের এসিআই এর আরেকটা সারা বাংলাদেশে আপনারা জানেন সবচেয়ে বড় রিটেইল চেইন, এবং আমাদের স্বপ্নের যেই অমনি চ্যানেল যে প্রেজেন্স, অর্থাৎ আমাদের স্বপ্ন .com অনলাইন প্ল্যাটফর্ম, সেইখানেও আমাদের যে প্রেজেন্স সেইটাকে আমরা কাজে লাগালাম। সেইখানে কিন্তু আমরা আমাদের সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা আমাদের যে কনজিউমার টিজি আছে তাদের কাছে রিচ করার ইজি অ্যাক্সেস একটা তৈরি করলাম রাস্তা, যার মাধ্যমে হয়তো খুব সহজে এই পারচেসটা উনি করতে পারবেন। এবং একই সাথে আমাদের ব্যাকএন্ডে যারা ফার্মার আছেন তাদেরকে আমরা কানেক্ট করলাম, এবং তাদের এই যে পশুগুলো আছে সেগুলোকে সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা এবং কনজিউমারের সাথে কানেক্ট করা। এবং এই আরেকটা মজার বিষয় যেটা বললাম যে আমরা কিন্তু এই গরুগুলোকে কনজিউমাররা এক ধরনের ইমোশনাল যে অ্যাটাচমেন্ট আমাদের থাকা উচিত সেইটাকে তৈরি করার জন্য একটু আগে থেকেই আমরা বুকিং নেওয়া, বা কনজিউমার কিন্তু সেইখানে আগে থেকেই বুক করতে পারছে, এবং সে তার গরুটাকে বেশ অনেক আগে থেকেই বুক করে সেটাকে দেখতে পাচ্ছে, সেটার খোঁজ খবর রাখতে পারছে। বলতে ভিডিও কলের মাধ্যমে সুযোগ থাকছে, আমাদের কাস্টমাররা মাসে একবার করে ভিডিও কলের মাধ্যমে গরুটাকে দেখতে পারবে, এবং প্রত্যেকটা গরু একটা কাস্টমার যখন বুক করছে সাথে সাথেই কিন্তু এই পুরো প্রসেসটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আরেকটা বিষয় থাকে যে কনজিউমার যে গরুটা কিনছেন ওটাই কি উনি শেষে পাচ্ছেন কিনা, সেই ট্রেসেবিলিটিটাকে এনশিওর করার জন্য কিন্তু গরুটাকে বুক করার সাথে সাথে ইউনিক ট্রেসেবিলিটি কোড দিয়ে কিন্তু সেটাকে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আমরা একেবারে থ্রু আউট দ্য প্রসেস মেনটেন করা হচ্ছে এবং নিশ্চিত করা হচ্ছে অ্যাট দ্য ডে এন্ড আপনি যখন গরুটা পাচ্ছেন আপনি যে গরুটা বুক করেছিলেন সেটাই। সো এই যে বিষয়গুলো, এবং কন্টিনিউয়াসলি আপনি আপনার গরু সম্পর্কে আপডেট পাচ্ছেন, আপনি আপনার গরুকে দেখতে পাচ্ছেন, এবং আপনি চাইলে আপনি যে দেখেও আসতে পারেন আপনার গরু। মনে করেন আমার গরুটা এখন নাটোরে, শিওর আপনি আমাদের সেই ব্যবস্থাও আছে, আপনি নির্ধারিত একটা পেমেন্ট আছে, সেটা দিয়ে আপনি চাইলে আমাদের সাথে যে আপনার গরু আপনি একদিন দেখেও আসতে পারেন। এত দূরে আমরা যাইনি, আরও কাছে আছি, সো আপনি চাইলে আরও ইজিলি যেতে পারেন। আচ্ছা ভাইয়া, সো একটা এখানে বিষয় চলে আসে, তার আগে আমি আমার একটা এক্সপিরিয়েন্স না শেয়ার করলেই না। ভাইয়া আমি মানে এই জায়গাটা নিয়ে এর আগে কাজ করেছিলাম, সো আমি এমনও দেখেছি যে মনে করেন গরু দাঁতে নাই, হ্যাঁ গরু দাঁতে নাই, কিন্তু লিখে রাখছে হচ্ছে 2 দাঁত 4 দাঁত এরকম। অনলাইনে যেগুলো আমি বলতেছি না কত বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের, তারা কত বড় প্ল্যাটফর্ম নাম বলবো, অবশ্যই বলবো। এই জায়গাগুলোতেই আসলে তো সেইটাই আসলে মানে মূল প্রবলেমটাই ওই জায়গায়। আসলে আমরা তো এই সুযোগগুলো অনেকেই নিয়ে ফেলি, আমরা যখন ডিমান্ড তৈরি হয় বাজারে সব বিক্রি করা সহজ হয়ে যায় তখন কিন্তু আসলে করোনার পরে যেভাবে সেটা গ্রো করছে, এবং এই প্র্যাকটিসগুলো না থাকার কারণে আসলে আমরা যেই শরিয়া কমপ্লায়েন্ট হয়ে যেভাবে করে, এটা আরেকটা বড় দিক কিন্তু আমি মনে করি গেছি এই কুরবানি এক্সপ্রেসের শুরু থেকেই আমরা শরিয়া বোর্ডেরকে অনবোর্ড করেছি, এবং আমাদের পুরো প্রজেক্টটা শরিয়া বোর্ড অনুমোদিত, এবং এন্টায়ার পেমেন্ট প্রসেস, বুকিং প্রসেস, রেডিং প্রসেস, পুরো প্রসেসগুলোকে কিন্তু আমরা একেবারে স্টেপ বাই স্টেপ এগুলোকে শরিয়া কমপ্লায়েন্ট হয় কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করেছি। এখানে একটা প্রশ্ন, আমি হচ্ছে মানে এলাকার অনেকের ভাইদের সাথে কথা বলতে গেলে আমি কখনো যখন লাইভ ওয়েটের কথা উঠলে থাকে এরকম 2-1 জন আছে যারা বলে যে না এটা আসলে ওইভাবে রিলিজিয়াসলি জিনিসটা হয় না, বাট আই ডিড নট অ্যাকচুয়ালি গেট দেয়ার পিওভি, আমি জানি না আসলে তারা কি চিন্তা করেন, বাট এরকম কোয়েশ্চেন্স আসে আপনার কাছে যে না এটা হইলে তো আসলে রিলিজিয়াস হয় না, বাট ডু ইউ হ্যাভ এনি? না, আমরা প্রত্যেকটা বিষয়ে আসলে যেহেতু এখানে এক ধরনের অর্গানাইজড বডি আছে বাংলাদেশের, শরিয়া বোর্ড আছেন, সো এই বিষয়গুলো সিদ্ধান্ত আমরা না নিয়ে আসলে শরিয়া বোর্ড যেটাকে প্রেসক্রাইব করেন আমাদের তো সেভাবেই করতে হবে, এবং অ্যাজ পার শরিয়া বোর্ডের অনুযায়ী এইটা আসলে কোনো রকমের কোনো সমস্যাই না। লাইভ ওয়েটে কেনাটাই বরং আপনি তো আসলে লাইভ ওয়েট করে যিনি খামারি
যিনি গরু পালন করেছেন উনি কি এই বিষয়টাতে সন্তুষ্ট কিনা, উনি কি এগ্রি করেছে কিনা, হ্যাঁ। সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এখানে আসলে বোঝার বিষয় সেটাই। আপনি কি তাকে বন্দুক ঠেকায় বলতেছেন যে ভাই তোমার কাছ থেকে আমি লাইভ ওয়েটে নিব, দিতে হবে, না দিলে তখন আসলে বিষয়গুলোকে তো আসলে খুব সাধারণভাবে আমরা একটু চিন্তা করতে পারি যে কেন এটাকে বলা হচ্ছে বা কেন এটাকে ডিনাই করা হচ্ছে। এখন যিনি বিক্রি করছেন উনি যদি একেবারেই এই বিষয়টাতেই উনি এগ্রি করেন এবং ওনার যদি কোনো অবজেকশন না থাকে, উনি এইটাতে সন্তুষ্ট থাকেন, তাহলে এখানে পুরো ব্যাপারটা বিষয়টা কিন্তু তো আসলে ব্যাপারটা সেটাই এই জায়গাটাই ultimately একটা তো দিন শেষে যে এখন কেউ যদি বিক্রি করতে না চায় আমরা তো তার কাছ থেকে জোর করে সে না। লাইভ ওয়েটে উনি তো না, নিতে পারবো না, এটা তো হয় না True, কখনো। true, true. সো এইটা নিয়ে আমার মনে হয় যে আসলে কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত না এই বিষয়ে আসলে। True, true, true. এখন একটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হলো যে আমি ধরেন একা কোরবানি দিতে চাচ্ছি, রাইট? কিন্তু আমার অনেক আছে না ভাগে কোরবানি দেয়। এখন আমি একা একটা গরু কিনতে পারবো না, হয়তো বা আমি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হোয়াটএভার দিব। সেই ক্ষেত্রে ওয়েটা কি বা কি করা যেতে না, পারে সেক্ষেত্রে? ডেফিনেটলি আপনি গ্রুপ বাই করা তো আসলে ট্র্যাডিশনাল ক্ষেত্রেও আপনি কি করেন, আপনি হ্যাঁ, সাতজনে আমার মিলে সাথে করেন, হ্যাঁ, একজনে হ্যাঁ, গিয়ে হ্যাঁ। বা দুজনে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসেন। হ্যাঁ, হ্যাঁ। এখানেও একই প্রসেস, আপনারা 7 জন এগ্রি করলেন, একজন বুকিং দিলেন, ডেলিভারি হয়ে গেল, আপনারা 7 জন মিলে কোরবানি করলেন। যেকোনো একজন বা দুজন বা সো একজন সো মিলে সেটা সেটাকে আমরা যদি মানে লেটস সে আমি সাজ্জাদ আরো 2-4 জন Sure, মিলে sure, sure, বলে sure, এভাবে sure, করে sure. নাকি Of course. নাকি যদি আমার এখন ধরেন যে আমার সাথে আমি কাউকেই পেলাম না। আচ্ছা, এখন মানে হচ্ছে ভাগে গরু দেওয়ার যে আপনি ব্যাপারটা, বলতে চাচ্ছে যে মানে আমি Right. প্ল্যাটফর্ম থেকে একটা গরুর একটা ভাগ নিলাম। হ্যাঁ, এটা কি That সম্ভব is হয়? really- নিঃসন্দেহে খুবই ভালো বলেছেন, দেখি খুবই আমি ভালো ভাইয়া কি বলেছেন। বলে। হ্যাঁ, এটা একটা খুবই আর এই জন্য ইন্টারেস্টিং যে হয়তোবা আপনি একটু আপনি আমাদের হয়তোবা এই ধরনের পরিকল্পনাও আছে। সেই কনভেনিয়েন্সটাও আমরা আমাদের ক্রেতাদেরকে দিতে চাই যাতে ভবিষ্যতে এই গ্রুপ বাইয়ের সুবিধাটা হয় আর কি, যে আপনারা হয়তোবা একজন আরেকজনকে চিনেন না বা আপনি কারোর সাথে গ্রুপ করতে পারছেন না, সো আপনি যাতে কারোর সাথে গ্রুপ করতে পারেন। এই মুহূর্তে এই বছর আমাদের সেই সার্ভিসটা নেই, বাট উই অলসো হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস। আমরা ইনশাল্লাহ এটাকে খুব শিগগিরই নিয়ে আসতে আমি পারবো। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেমন আমি যদি ট্রেডিশনালি বলি যে আমার ফ্যামিলিতে কি হয়েছে, প্রবাবলি ওর ফ্যামিলিতে, মানে আমি আমার ফ্যামিলিটা বলি কিভাবে হয়, যে ইউজুয়ালি মানে আমাদের চাচারা বা যারা মুরব্বীরা আছে, তো সবাই এরকম তো হাটে যায়, কিন্তু হাটে আরও লোকজন নিয়ে যায়, মানে যারা এরকম গরু টরু চিনে, এই সে আছে না যে এলাকার কিছু। তো যেমন গত বছর আমি গেছিলাম আমার বড় চাচার সাথে, উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেশ নসিব করুক। তো যখন গেছিলাম ওখানে ওনার সাথে আরও 2-4 জন, তো তারা কিন্তু সার্ভে করতেছে, খোঁজ নিতেছে, আরও 3-4 দিন ধরে তারা সার্ভে করতেছে। কিন্তু প্রচন্ড এফোর্ট। এখন এই জিনিসটা কিন্তু এফোর্ট, কিন্তু আমার চাচা বা ওনাদের কিন্তু এত এফোর্ট বা আমাদের কিন্তু, কারণ কি লোক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঢাকা শহরে তো যারা আছে, বা আমি ঢাকা শহরে আসার পরে বুঝতেছি কি এক্স্যাক্টলি। ভাই You gotta do it yourself, man. I gotta do it myself. Exactly. এত ঝামেলা। আমি এখন চিন্তা করতেছি এইবার তো আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম যে এইবার তো আসলে আমার চাচাও নাই, বাবাও নাই, সবাই হইতেছে দেশের বাইরে বা কেউ, মানে এই মুহূর্তে নিঃসন্দেহে। মানে আমার ঘরের উপরে পড়ছে। এখন আমি চিন্তা করছি আল্লাহ, আমি তো নিজে একা কখনো করিনি। অফকোর্স। তো এই ক্ষেত্রে আমাদের মতো মানুষদের যদিও আমি মানে এটা কি আপনাদের সার্ভিসগুলো কি বেশি আপনার কাছে, মানে কি ঢাকার মানুষরা বেশি অ্যাভেল করতেছে নাকি ঢাকার বাইরের মানুষরা অ্যাভেল করতেছে? না, কম্পারেটিভলি অবশ্যই ঢাকা, এবং বিশেষ করে হ্যাঁ, ঢাকাতে এই মুহূর্তে তো আপনার এই ইয়েটা বেশি আসলে service চাহিদাটা, এই সার্ভিসের চাহিদাটা নিঃসন্দেহে ঢাকার মানুষের বেশি, কারণ স্বাভাবিকভাবে ঢাকার মানুষ তো বেশি ব্যস্ত আসলে। ঢাকায় মানুষের ব্যস্ততা তো নিঃসন্দেহে অনেক বেশি। তাহলে কি আমি রাজশাহীতে এই সার্ভিস পাবো? রাজশাহীতে এই মুহূর্তে আমাদের এই সার্ভিস নেই, তবে অবশ্যই বাংলাদেশ যেভাবে গ্রো করছে, আসলে বাংলাদেশ কিন্তু এটাও একটা রিমার্কেবল এরিয়া যে বাংলাদেশের অন্যান্য মেট্রোপলিটন এরিয়াগুলো কিন্তু খুব ফাস্টার গ্রো করছে। সো খুব বেশি দিন হয়তো বা লাগবে না রাজশাহীতে আপনার এই সার্ভিস। আমার কাছে কি মনে হয় জানেন, যে এখন যে গ্রুপটা তৈরি হইতেছে, ধরেন আমার কাছে এটা মনে হয়, আই মাইট বি রং, যে যেমন আমাদের বাবা চাচাদের ক্ষেত্রে তারা নিজেরাই যেত, এবং আমাদের বাবা চাচারা ওনারাই কোরবানি দেওয়া, ওনারাই সব কিছু করা, মানে ওনারাই এরকম করতো। কিন্তু হয়তো বা আমি অতটা পারি না, বা আমি জানি না, বা হয়তো বা এটা আমার তো আমার কাছে মানে এই গ্রুপটা আস্তে আস্তে বড় হতেছে আমার মতো কিছু আমরা কি হচ্ছে, আমরা মানে আমার মনে হয়েছে, আমার কাছে মনে হয় ভাই, তুই মনে হয় আমার মতো না, তুই তো নিজেই ঠিক আছে, আমি ওই গরু ছিলাটিলি সবকিছু করেছি, কিন্তু হোয়াট আই এম গোনা সে ইজ ভাই, আমার কাছে মনে হয় আমরা বা আমাদের চেয়ে একটু পরে যারা এসেছে তারা কিছুটা হলো একটু প্যাম্পার্ড হচ্ছে, তুমি পড়ালেখাই করো,
তোর তো গরু চেনা লাগবে না ভাই, এটা করা লাগবে, ওটা তোমার এগুলো করতে হবে না, তোমার হাটে যাওয়া লাগবে না। সো না, এটা সব ফ্যামিলিতে ওরকম হবে না অবভিয়াসলি। তো ওই জায়গা থেকে কিছুটা হইলেও ডিস্টেন্ট হয়েছে। আর ভাই সোশ্যাল মিডিয়ার ফলে তো দেখা গেছে যে রিয়েল লাইফ যেটা লাইফ স্কিল বলি, ওই জায়গা থেকে কিছুটা হইলেও হয়তো অনেকে সরে আসছে। নিঃসন্দেহে মানুষ তো প্রথমত আসলে আমাদের যে অর্থনৈতিক উন্নতি বা গ্রোথ হয়েছে এটার পিছনে কিন্তু একটা এফোর্ট, আর একটা বিষয় হচ্ছে সময়, আমাদের যে টাইমের ইনভেস্টমেন্ট, হ্যাঁ, সেটা আমরা হয়তো বা খেয়াল করিনি, আমরা ইগনোর করেছি। মানুষের কিন্তু টাইমকে ইনভেস্ট করতে হয়েছে। ট্রু। সো আমরা প্রত্যেকে কিন্তু বিজি হয়ে গেছি, হ্যাঁ। অসম্ভবভাবে ব্যস্ত। তার True. মানে কি আমাদের সময় তো ইনভেস্ট করতে হয়েছে। সো ওই জায়গাগুলোতে আসলে নিঃসন্দেহে তো এটা নিয়ে কোনো ভাবনার কোনো অবকাশই নেই যে True. আমাদের এখন ওই সেগমেন্ট বড় হচ্ছে, যারা আসলে ব্যস্ত, যাদের হয়তো বা ওই অভিজ্ঞতা নেই, যাদের ওই আসলে ধৈর্য নেই বা ওই সময় নেই, এবং যারা আসলে যারা একটু কনফিউজ যে কিনলে আদৌ জিতবো কিনা। প্রথমত ভাই, এইটা হচ্ছে মেইন তো কথা। মানে এইটা main অভিজ্ঞতা কথা। না থাকার কারণে এই ভয় বেশি তৈরি হচ্ছে, এইটাই এবং main এই কথা। ঠকে যাওয়ার ভয়, সেই জায়গাটা তো একটা বড় ভয়। অনেকটা আরেকটা জিনিস বলি, আমার কাছে যেটা মনে হয় কি, যে মানুষ এখন প্রবাবলি যে কনভিনিয়েন্সটা একটু বেশি, মানে কনভিনিয়েন্সটা সিক করে। আমার কাছে এটা মনে সহজ, হয় যেভাবে যে সহজে বলছিল যে ভাই এত ঝামেলা নিতে পারবো না। আসলে মানুষের কনভিনিয়েন্স নেওয়ার পিছনে কারণ কি? কারণ মানুষ ওই ঝামেলার যে অপরচুনিটি কস্ট দ্যাট ইজ হায়ার, তার মানে ওই সময়টা আপনি এই Let me invest it ব্যয় না somewhere করে else. আপনি হয়তোবা সেটা লার্নিং এ ব্যয় করলেন, হ্যাঁ, সেটার যে রিটার্ন দ্যাট ইজ মাচ হায়ার। true. তো আপনার এইটাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার তো হাতে আরেকটা, আপনার তো সময় তো, আমাদের আসলে তো এই সময় তো অনেক দ্রুত সময় আমাদের পার হচ্ছে, এবং আমাদের তো অল্প সময়ে অনেক কাজ করতে হচ্ছে মানুষকে এই পেসের সাথে নিজেকে ধরে রাখার জন্য। খুব ইন্টারেস্টিং একটা যদি আমি অবজারভেশন বলি, যেহেতু আপনি তো স্বপ্নতেও আছেন বা জি, স্বপ্নেও জি। টেক কেয়ার করতেছেন, একটা সময় ছিল যে গ্রোসারি স্টোর, সুপার স্টোর, এই যে এরকম বড় চেইন যেগুলো গ্রোসারি স্টোর, আগে ছোটবেলা থেকে আমাদের ইয়া ছিল যেটা বড় লোকদের একটা জায়গা, এখানে বড় লোকরাই শুধু বাজার করতে পারবে। আমি দেখছি স্বপ্নই প্রথম যে কিনা না মধ্যবিত্তরাও এখানে হ্যাঁ, বাজার করতে পারবে। স্লোগানটাই মনে হয় এরকম। এবং আমি কম্পেয়ার করি অনেক সময় যে আচ্ছা বাজারের সাথে এটার ইয়াটা কি, এখন দেখছি বাসার সামনে একটা স্বপ্ন। এই যে শিফটটা আমি দেখতেছি, মানে আগে আসলে কিন্তু মানে এই যে ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়া মানে যে ভাই এটা 10 টাকার জিনিস 15 টাকা রাখবে, কার্ট নিয়ে এসির ভেতরে হ্যাঁ, ঘুরছো, দাম দাও। হ্যাঁ, এটা একটা ব্যাপারটা কিন্তু কাজ করে। কিন্তু আপনারা খুব ইন্টারেস্টিং। তারপর কিছু ক্যাম্পেইন আমি যেমন দেখলাম যে খুবই ভাইরাল গেছে সোশ্যাল মিডিয়াতে, যে একদম মধ্যবিত্তদেরকে টার্গেট করে যেটা করা যায়, উইচ ইজ ভেরি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। সো আমি দেখতেছি ওই সেম জিনিসটাই আর কি এখানে কিন্তু ওই সেম ফিলসফিটাই ব্যবহার করা হচ্ছে হয়তো বা, যে নিঃসন্দেহে কিভাবে একই। কনভিনিয়েন্ট করা যেতে পারে। এখন এখানে আমি আরেকটা যেটা যদি অ্যাড করতে চাই, যে বাজেটের কথাটা আমি যদি অবশ্যই আনতে হবে, যে বাজেটের একটা বিষয় আমি একদম অনেস্টলি যদি বলি, যখন আমি চিন্তা করি লাইভ ওয়েট, এটা চিন্তা করলে আমার একটা মনে হয় কি যে এটা অনেক এক্সপেন্সিভ হবে, এটা আমি মনে করি, হ্যাঁ, যে এটা হয়তো অনেক এক্সপেন্সিভ হবে, তার থেকে বরং একটা কোনো এক কিনে হাটে নিই। থেকে কিনে নেই না হয়, এটা তো অনেক বেশি হয়তো বা হয়ে যাবে, এটা একটা ধারণা। তো সেই জায়গাটাতে আই ওয়ান্ট টু নো যে আচ্ছা কীরকম রেঞ্জ হয় সাধারণত একটা গরুর, আমি যদি একটা গরু দিতে চাই কীরকম মিনিমাম ম্যাক্সিমাম একটা যদি রেঞ্জ বলতেন, বা মিডিয়ান অর এভারেজ, এভারেজ অর দ্য মোস্ট সেলিং ওয়ান, এটাও বলতে পারেন যে সবচেয়ে বেশি এইরকম রিকোয়ারমেন্ট থাকে। এই মধ্যবিত্ত বলতে, বা মানে আমরা আসলে যেই ম্যাক্সিমাম পপুলেশনের ম্যাক্সিমাম ডেন্সিটি তো যেই সেগমেন্টের, সেই জায়গাটাতে থেকে আসলে 200 কেজি 250 কেজি এই সাইজের গরুটার প্রতি মানুষের লাইভ ওয়েট 200 থেকে 300 কেজির মধ্যে চাহিদাটা আসলে খুব বেশি থাকে আসলে। ওকে এটাই হচ্ছে গিয়ে আপনার এই রেঞ্জের মধ্যে আমি বলতে পারি মিডিয়ান আর কি। ওকে এখানে আমাদের কাস্টমার কাউন্ট এখানে সবচেয়ে বেশি থাকে সো চাহিদা, কারণ জি লাইভ ওয়েট 200 থেকে 300 কেজির মধ্যে আর কি। সো 130 মানে 1,30,000 থেকে উপরে গিয়ে ভেতরে, রাইট অ্যারাউন্ড এরকম। হ্যাঁ, আগে একটা সময় আমি দেখতাম, ঠিক আছে ভাই, মুদ্রাস্ফীতি আসলে যেভাবে বাড়ছে ওই অঙ্ক করে লাভ জি, নেই। না না করোনার পরেও যদি নিঃসন্দেহে। বলি, অনলাইনে যখন একটু ভালো মতো দেখা শুরু করলাম, তখন দেখলাম যে মানুষ 70-এ খুঁজে, 80-তে খুঁজে, তারপরে বোঝা গেল আসলে ওইটার ওইভাবে আসলে মানে জাস্টিফাইড না, ওটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে সত্যিকার না। অর্থে তো এই যে সেটাই বললাম আমি, যে এই যে চাপ এবং বিশেষ করে কোরবানিকে কেন্দ্র করে যে হাইপ তৈরি হয়, সেইটা বিগত বছরগুলোতে যেভাবে হাইপ তৈরি হয়েছে মানুষের মধ্যে, এবং সেই জায়গায় সোশ্যাল মিডিয়ারও যেই একটা আপনি এই হাইপটাকে আপনি কি মানে আপনি এই একটু মুচকে hype-টা- হাসতেছেন, আমি বলবো এটা ভালো বলতেছেন না না খারাপ এই বলতেছেন? হাইপটা অনেক ক্ষেত্রে আসলে ভালো না।
আপনি কিন্তু ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলছেন ভাইয়া। ব্যবসায়ীদের বিপক্ষে না, আসলে আমাকে দেশের মানুষ সবকিছু মিলিয়ে কিন্তু ব্যবসা, আসলে ব্যবসাকে ওই জন্য এই কারণেই আসলে ব্যবসার বিষয়টা আসলে এক ধরনের নেগেটিভ ইয়েতে দাঁড়িয়েছে আর কি, যে ওইভাবে চিন্তা করলে তো আসলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে সামগ্রিকভাবে মানুষের নিউট্রিশনের চাহিদা পূরণ হচ্ছে কিনা আমাদের দেশের। আমাদের দেশের এই যে হাইপ ক্রিয়েট করার কারণে, মধ্যবিত্তর নাগালের বাইরে চলে যাওয়ার কারণে, মধ্যবিত্ত যে আমিষের চাহিদা তার যেটুক সেটুক তো সে পূরণ করতে পারছে না, একেবারে নিম্ন মধ্যবিত্ত তো পর্যায়ে তো আরোই পারছে না। সো আমাদের তো পুষ্টি চাহিদা ঘাটতি থেকে যাচ্ছে। সো এই হাইপকে কি আপনি ভালো বলবেন? এই হাইপ তো কখনোই ভালো না। সো এই হাইপের কারণে আমাদের, এবং তার সাথে কিন্তু আরো নানাবিধ কারণ যুক্ত হয়ে হয়তোবা আমাদের এই নাগালের বাইরে চলে যাওয়াটা, এটা কোনোভাবেই কিন্তু আসলে কাম্য না। সো সেই জায়গাটা থেকেই কিন্তু আসলে আমাদের এই মানে আমাদের এই জায়গার এই চেষ্টাটা যে এইটার একটা সহনীয় পর্যায়ে এটার মূল্যকে রাখা, মানুষ যাতে বাজারে গিয়ে না ঠকে, তার যে ঠকে যাওয়ার ভয় সেই জায়গা যাতে রক্ষা পায়, এইটার যে নানাবিধভাবে এই যে মোটা তাজাকরণ করা হচ্ছে একেবারেই খুবই দুঃখজনক ভাবে, এবং সেটা যে মানুষের স্বাস্থ্যগত যে গরুরও কিন্তু কষ্ট দেওয়া হয় নিঃসন্দেহে। বলেন যে গরুকেও যে চোঙ্গা দিয়ে পানি খাওয়াচ্ছে মনে করেন, হ্যাঁ পানি খাওয়া, গরুটা কি এনজয় করতেছে? না 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 না, এই যে একটা মানে পরিস্থিতি তৈরি হয় এই কোরবানিকে ঘিরে, তো এইটা তো আসলে কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। এবং এই যে আপনার যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে এই ধরনের আনএথিক্যাল প্র্যাকটিসের কারণে, আমরা যারা কনজিউম করছি তাদের যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে, সেগুলো তো আসলে এক ধরনের, এগুলো নিশ্চিত ওই হোয়াইট ফ্যাটটা বেড়ে যাচ্ছে অনেক বেশি সবকিছু মিলিয়ে। আমি জাস্ট আরেকটা জিনিস একটু ভাইয়া, হয়তো আমি প্ল্যাটফর্মটা দেখলেই এটা জানতাম, তাও আপনি সামনে আছেন তো আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি ভাইয়া, আমি ছাগল ভেড়া এরকম কিছু পাবো এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা আসলে আমাদের ফোকাসটাকে একটু ন্যারো ডাউন করেছি। আমাদের খুবই চাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে কি, এসিআই 50 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান, এবং এসিআই খুবই কনসার্ন থাকে তার রেপুটেশন নিয়ে। অবশ্যই হয়তো বা করা যেত, কিন্তু প্রথমেই আমরা চাচ্ছি যে আমরা আমাদের স্পেসটাকে একটু ছোট রেখে, এবং সেইখানে আমাদের স্যাটিসফ্যাকশনটা মোর দেন এক্সপেকটেশন আমরা যেতে চাই, এবং সেই জায়গায় আমরা কোনো রকম আমাদের কোয়ালিটি নিয়ে কোনো রকম স্যাক্রিফাইস করতে চাচ্ছি না, আমাদের সার্ভিস নিয়ে কোনো রকম স্যাক্রিফাইস করতে চাচ্ছি না, যাতে করে আমাদের এই ইনিশিয়েটিভটা নষ্ট না হয়। আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, সেটা হচ্ছে যে একটু বিজনেস অ্যাঙ্গেল থেকে আমি কোয়েশ্চেনটা করতে চাই। সেটা হচ্ছে যে এসিআইয়ের তো অনেক বিজনেসেস আছে বা অনেক কনসার্নস বা অনেক ভার্টিক্যালস আছে। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা টু সেন্স থেকে অলরেডি মনে হয় কয়েকটা এপিসোডস করছি এই যে গরুর ফার্ম, গরুর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যান্ড এগ্রিকালচার। সো এখানে বারবার যে কথাটা রিপিট হয়েছে বা আমরা যেটা বুঝতে পেরেছি, এখানে আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে সবাই একটা কথা বলছে যে ভাই গরুর বিজনেসে আসলে গরুর ব্যবসাতে টাকা পয়সা নাই খুব একটা, এটা লস বা লাভ করাটা অনেক কঠিন। হ্যাঁ, देयर আর সাম প্রসেসেস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ প্রফিটেবিলিটি ইজ ভেরি বেশিরভাগ ক্ষেত্রে কথা বা রিস্কটা বেশি থাকে আর কি, হাই রিস্ক। হ্যাঁ, তো এই জায়গাটাতে আপনারা কেন এই মানে গরুর এই সেক্টরে ঢুকলেন, যেখানে জানেন যে এখানে রিস্ক ফ্যাক্টর আছে, প্রফিটের মার্জিন অনেক কম, আরও অ্যাসোসিয়েটেড অনেক কিছু আছে, আপনি আমার থেকে আরো ভালো জানেন। সো এটা একটু জানতে পারি, বিকজ আপনারা তো অলরেডি অনেক জায়গায় ডমিনেট করতেছেন, এটা ওটা অনেক ব্যবসাপাতি মানে অফকোর্স না। আসলে ওই যে প্রথমে বললাম এসিআই কিন্তু যেটা বললাম আমি, যে এসিআই এক্সিস্ট করে স্বপ্ন নিয়ে তো ভালো আছে, না না না, অফকোর্স নট। আমাদের লক্ষ্য কিন্তু টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ আওয়ার পিপল। আমাদের যেই লাইফ স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটি, সেটাকে ইমপ্রুভ করাই এসিআই এর একটা উদ্দেশ্য। এবং এই প্রজেক্ট কেন, এই প্রজেক্টটাকে আসলে কিন্তু শুধুমাত্র এটা কোরবানি প্রজেক্ট না, ইট ইজ অল অ্যাবাউট বিল্ডিং দ্য লাইফ স্টক ইকোসিস্টেম অফ বাংলাদেশ। এইটাকে শুধু কোরবানি প্রজেক্ট হিসাবে দেখাটা আসলে আমি মনে করি যে এটা খুব ছোট করে দেখা। আপনি প্রথমে বলতেছিলেন যে 50% কোরবানিতে হয় আর 50% ওভার দ্য ইয়ারে স্প্রেড হয়ে যাচ্ছে। সো এই যে কোরবানির মার্কেট প্রায় 60-70 হাজার কোটি টাকার মার্কেট, এবং সেখানে আপনার যেই রকম ভাবে আনস্ট্রাকচার্ড, এই ইকোসিস্টেমটাকে তো আরো স্ট্রাকচার করা সম্ভব, এই ইকোসিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করা সম্ভব, সেই জায়গাটাই সেটাই আসলে কিন্তু উদ্দেশ্য। এবং দেখেন কেন এইখানে আসছি, আপনি 2 লাখ টাকার একটা প্রোডাক্ট কিনছেন 1.5 লাখ টাকা, এটা কিন্তু হাই ইনভলভমেন্ট ডিসিশন আপনার। আপনি কিন্তু এই ডিসিশন মেকিংটা কিন্তু একজন কনজিউমারের জন্য একটা গাড়ি কেনার মতো অলমোস্ট। সো সেই জায়গায় আপনার যে পেইন পয়েন্টগুলো, কনজিউমারের পেইন পয়েন্টগুলো, সেগুলো কি আসলে প্রায়োরিটি লিস্টে আসা উচিত না আপনার?
প্রোডাক্টে তো হাই ইনভলভমেন্ট প্রোডাক্ট, আপনার এত মানুষ এটার উপর নির্ভরশীল, এত মানে বড় একটা জনগোষ্ঠী, সো এটাকে স্ট্রাকচার করা, এটার যে লুপহোলস গুলো আছে সেগুলোকে ঠিক করা, এই কনজিউমারের যে পেইন পয়েন্টগুলো আছে সেগুলোকে রিজলভ করা, এইটা তো আসলে শুধুমাত্র বিজনেস ইজ নট জাস্ট মেয়ার মানি মেকিং, এটা পারপাসটা কি দেখতে হবে, আসলে পারপাসটা কি, প্রত্যেকটা ইনিশিয়েটিভের একটা বিগার পারপাস আছে। এইটার যেমন আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই বাংলাদেশের পুরো লাইফ স্টকের ইকোসিস্টেমটাকে রিঅর্গানাইজ করা। আমি তো মনে করি যে উই শুড স্টার্ট সেলিং ক্যাটল কেজিতে, লাইভ ওয়েট প্রাইসে বাংলাদেশের স্ট্যান্ডার্ড হওয়া উচিত, অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল। তাতে করে হয়তো কি ভোক্তাও ঠকা বন্ধ করতো, খামারিও সঠিক দাম পেতো। দেখেন এগুলো নাই, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আজকে 2025 সালে এসেও আমরা যে এগুলো করতেছি, এগুলো তো সেই পুরনো একেবারে মধ্যযুগীয় আমলের সিস্টেম, বেচা কেনার সিস্টেম, যে আন্দাজ করে চোখে দেখে ওজন করে দাম নির্ধারণ করা। কেন ওয়েইং স্কেল নাই, কেন লাইভ ওয়েটে প্রাইস হচ্ছে না? ওকে, বিশ্বব্যাপী উন্নত বিশ্বে যান, সেখানে তো এগুলো সবই ক্যাটেল, তো সবই আপনার ওখানে কি এরকম হাটে আপনার গরু দামাদামি করে থাপ্পড় দিয়ে তারপরে কি ওজন হয় নাকি? এখানে আরেকটা বিষয় আছে না ভাই, যে আমি প্লিজ কারেক্ট মি, যেখানে দালালের একটা ব্যাপার থাকে, দালালের এই যে এটা কেন হয়? ওই যে এই জিনিসগুলো খুবই মজার জিনিস। দেখেন, আমরা যাকে ব্রোকার বলি, তার রোলটা কিন্তু ওই যে আপনার হয়ে সে আন্দাজ করে দেয়। ওই সেই ভ্যালু অ্যাডটা কি করে জানেন? সে আন্দাজ করে দেওয়ার কাজ করে। আপনি হাটে যান, গিয়ে আপনি তো গরু কিনতে পারবেন না, আপনি কারো না কারো উপর নির্ভর করবেন। সে দেখবেন যে একজন যুক্ত হয়ে যাবে আপনার সাথে। এই কোরবানির হাটগুলোতে এরকম প্রচুর মানুষজন ঘোরাফেরা করে, যারা কাস্টমার দেখে কাস্টমারদের সাথে ঢুকে যায় যে আমি আপনাকে কিনে দিচ্ছি, চলেন। সে গিয়ে সে এমন আপনাকে শো অফ করবে, সে সব বুঝতেছে, সব ওয়েট, সে হচ্ছে গিয়ে ওয়েইং স্কেল। অবশ্যই সে নিজেও ওয়েইং স্কেল, তার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এই ট্রেডে কাজ করতে করতে দীর্ঘদিনের, তো সে আপনাকে ওই সার্ভিসটা দিয়ে দিচ্ছে, তার জন্য আপনি তাকে এক ধরনের কমিশন দিচ্ছেন। সো আপনি এই প্রবলেম সলভ করতে পারতেন যদি আপনি এই প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করতেন। আপনি কি ব্রয়লার চিকেন কি আপনার বাজারে গিয়ে কিনতে হলে দালাল লাগে? না ভাই, আমি মনে করি কি, মানে আপনি একটু আগে গাড়ির উদাহরণ দিলেন না, যে এটা গাড়ি কেনার কথা, আমি মনে করি যে ওটার চেয়েও আরো বেশি সেন্সিটিভ। কেন? কারণ গাড়ি তো প্রতি বছরই কেনেন না না, আপনি। এটা মানে অর্গানাইজড হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, বিকজ আপনি গাড়ি তো প্রতি বছরে বছরে কিনবেন না। এখানে একটা মানুষ কিন্তু ওই যে আস্তে আস্তে মানুষ চেষ্টা করে পরের বছরে আরেকটু বেশি আমি স্যাক্রিফাইসের অ্যামাউন্ট পারলে আরেকটু বেশি খরচ করার। দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি ভাই আপনাদের কাছ থেকে, সেটা হলো যে ইজ দ্যার এনি ওয়ে যে আপনারা খামারিদেরকে এম্পাওয়ার করতেছেন? মানে ব্যাপারটা কি এরকম যে আপনারা গরু লালন পালন করতেছেন একটা ফার্মে, নাকি এখানে? কারণ আমি কি চিন্তা করতেছি যে একজন খামারি, আমি ওই দালালটা নিয়ে ওরিড না, আমি ওরিড অ্যাবাউট দ্যাট খামারি যে দীর্ঘদিন ধরে পালন করতেছে, কষ্ট করতেছে, সে যদি তার প্রাপ্য টাকাটা না পায়, এটা আসলে কেউই আমরা চাই না, অবশ্যই তাই না? আমি মনে করি যে কোরবানি যখন দিতেছি তখন হ্যাঁ অনেক সময় মানুষজন আচ্ছা ঠিক আছে লাইভের, কিন্তু ওখানে টাকাটার থেকে সবচেয়ে বড় কথা যে ভাই যে দিতেছে সে তো এত বছর ধরে পালন করছে, সে যদি ঠকে যায় এটা তো আসলে কষ্টকর হবে। এই জায়গাটা আপনার কি কোনো রোল প্লে করতেছে? অবশ্যই। এই জন্যই আমরা প্রজেক্টটা শুরু করার আগেই কিন্তু আমরা আমাদের যে সমস্ত নেটওয়ার্কে আমাদের সাথে যে সমস্ত খামারি ভাইরা যুক্ত আছেন, তাদের সাথে ডিসকাশনের মাধ্যমে আমরা একটা মেথোডোলজি বা একটা প্রাইসিং পলিসি ডেভেলপ করেছি। ওকে, যে আপনার গরুটার ওয়েট যদি এই বেঞ্চমার্ক পার হয় আপনি এই প্রাইসিং পাবেন, যদি এটার নিচে থাকে তাহলে এই প্রাইসিং পাবেন। এবং সেই সম্মতি নিয়েই কিন্তু আমরা প্রাথমিকভাবে পুরো আমাদের মডেলটাকে ডিজাইন করেছি, আমাদের প্রাইসিংটাকে ডিজাইন করেছি, যাতে করে উনি সেই জায়গা থেকেই উনার ভয়েসটা উনি শেয়ার করেছেন এবং ওনাদের মত আমরা নিয়েছি, নিয়ে আমরা কিন্তু দুই পক্ষ মিলে একটা ফাইনাল প্রাইস সেট করেছি, যেই প্রাইসটা কিন্তু অলরেডি খামারি ভাই এগ্রি করেছে এবং উনি আমাদের এগ্রিমেন্ট উনি সাইন করেছেন, এবং সেই এগ্রিমেন্টের উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে সেগুলোকে আমাদের ক্রেতাদের কাছে প্রদর্শন করেছি। আমি এটার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আই রিমেম্বার ওই যে করোনার পরে প্রথম যখন অনেকেই ডিজিটালি মনে করেন সফটওয়্যার ব্যবসায়ী, সেও তখন গরু বিক্রি করা শুরু করলো। এরকম হয়েছে, অনেকেই আসলে চেষ্টা করেছে ওই সময়। তো এমন আছে যে মনে করেন গরু অনলাইনে তো বিক্রি করে দিয়েছে, কিন্তু ডেলিভারি করতে পারছে না। এরপর ফোন ধরা বন্ধ, সেই বন্ধ পুরো উধা হয়ে গেছে। কারণ কি, ভেবেছিল ব্যাপারটা এতটাই সোজা যে একটা এলাকায় গেলাম, কোনো একজন প্রান্তিক কৃষককে বা খামারিকে কিছু টাকা বুকিং দিয়ে বললাম এই গরুটা তাহলে আমার। পরবর্তীতে যখন ঈদের আগ দিক দিয়ে খামারি গরু বিক্রি করে দিয়েছে, এবার ব্যাপার হচ্ছে ও খামারি খুব খারাপ না, খামারি খামারি বাধ্য হয়েছে, বিকজ ওই এলাকার ব্যাপারীর
যে হোল্ড থাকে মানে ওই এলাকার যে এই গ্রামের সবাই আমাকে গরু দিছে তুমি দিবা না, দিবা না কেন? আচ্ছা আচ্ছা। ও পারলে আরেকটু কমেও দিবে, কিন্তু দেয়ার থিংস আমার কয়েকটা তাহলে সে পেয়েছি এগ্রি করলো কেন? কজ ও তো ওই মুহূর্তে সেল করে দিছে খুশিতে, এরকম কত হয়েছে। তো ভাই আমার এরকমও আছে বুঝছেন, মনে করেন কাস্টমার্সরা জানে যে আরো 8টা গরু আসতেছে, রাত 12টা পার হয়ে গেছে, তার মানে ঈদ শুরু গরু মানে আসেনি। সন্ধ্যা শেষ, ঈদ শুরু হয়ে গেছে, স্বাভাবিক গরু ব্যাপার। আসতেছে না, কষ্ট করে আরেক জায়গা থেকে গরু নিয়ে এসে ম্যানেজ করতে হয়েছে। যাই হোক, আমি আই রিমেম্বার দোজ ডেজ। কিন্তু এখানে আরেকটা জিনিস ভাইয়া রয়ে গেছে, আই জাস্ট ওয়ান্ট টু নো, শহরের দেয়ার উইল বি পিপল যারা কিনা বলবে ভাই আমারটা পুরোটা আপনি প্রসেস করে মাংস আমাকে প্রোভাইড করেন, ইজ দেয়ার এনি সার্ভিস? এই মুহূর্তে আমাদের ওটাই ভাই। না, এটা আসলে ওইভাবে অনেক সময় এই থাকে মুহূর্তে না। নেই। আমরা ঈদের 2 দিন আগে ক্রেতাকে That's একেবারে great. ডোর স্টেপে গরু পৌঁছে দিচ্ছি। হ্যাঁ। এবং আপনার কি- আপনি যেটা বললেন ওই ভয় নিঃসন্দেহে নেই। আমরা নিশ্চিত গরু আমাদের অলরেডি হ্যাঁ, আমাদের খামারি ভাইরা যারা আছেন আমাদের এগ্রিমেন্ট করে লক করা হয়ে গেছে। গরু আপনারা চাইলে দেখতেও পারছেন প্রত্যেক হ্যাঁ। মাসে আপনাদের গরু, এবং প্রত্যেক গরুকে একেবারে ইউনিক কোডিং ট্যাগিং করে ট্রেসেবল করা হচ্ছে। কিন্তু ভাইয়া গরু তো পৌঁছে দিলেন ভাইয়া, গরুটা যদি আমি যখন পাচ্ছি ওই সময় যদি দেখি আমি গরুটা অসুস্থ, না, প্রথমত অসুস্থ গরু তো আপনাকে কোনোভাবেই আমরা দিব না। খুব Okay. ভালো পয়েন্ট আপনি রেজ করেছেন। আসলে এখানে তো অনেক ধরনের সম্ভাবনা থেকে যায়। হুম। গরুটা হয়তো ডেলিভারি করার 2 দিন আগে অসুস্থ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, কি করবো? মানে এক্স্যাক্টলি আমি কিছু সরি ভাই, কিছু- আমি right, আসলে right, কথা of বলছি, course. আমি ছোট গরু, Of হ্যাঁ, course, you of understand, course, আমি of course, আসলে of course. All possibilities are হ্যাঁ, there. তো অনেক ধরনের সম্ভাবনাই থেকে যায়। 2 দিন আগে গরু অসুস্থ হয়ে গেল, কি করব? হ্যাঁ মানে বা আল্লাহ না করুক গরু মারা যেতে পারে, আল্লাহ না করুক আগে। কি হবে তখন? হ্যাঁ, ডেফিনেটলি সেই জন্য প্ল্যান বিও আমাদের আছে, যে আমরা আপনাকে Okay. ঠিক ওই স্পেসিফিকেশনের ওই রেঞ্জের মধ্যে আরো 5টা গরু ইমিডিয়েটলি আপনাকে আমরা দেখাবেন। দেখাবো, এবং সেখান থেকে আপনি চুজ করবেন। হয়তো বা কথার কথা আপনার গরুর দাম আসছে 1,70,540 টাকা। এখন যে আরো 5টা অল্টারনেটিভ দিলাম, সেটার হয়তো বা 5 কেজি 10 কেজি এদিক সেদিক হচ্ছে, হ্যাঁ, 1,70,000 3-4 হাজার টাকা বা 1,77,000 হয়ে গেছে আর কি। হ্যাঁ। কিন্তু একই স্পেসিফিকেশনের একই রেঞ্জের মধ্যে 5টা অল্টারনেটিভ আপনাকে আমরা প্রোভাইড করব, একই ওই ইমিডিয়েটলি ওই মুহূর্তে। আমার মনে হয় সো আপনি যখন এইটা হলে রিসিভ ঠিক আছে। করছেন তখন আপনি অবশ্যই সবকিছু দেখে সুস্থ নিরোগ এবং সবকিছু দেখে তারপর রিসিভ করছেন। ওরকম কিছু হলে আপনার কাছে যাবেই, মানে ও ধরনের গরু আপনাকে পাঠানো হবে না, এবং তার আগেই আমরা আপনার সাথে যোগাযোগ করব। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা আপনার সাথে আগেই যোগাযোগ করব এবং আপনাকে সেই স্পেসিফিকেশনের মধ্যে আরো 5টা অল্টারনেটিভ ইমিডিয়েটলি আপনাকে আমরা প্রোভাইড করব। না থ্যাঙ্কস কজ আমার মনে আছে ভাইয়া, গরু হাট থেকে নিয়ে আসতে আসতে গরু Right, অ্যাক্সিডেন্ট, right. শুনছেন? ভাই, ইভেন আমার- ইন ট্রানজিটও যদি হয়, সো গরু আপনাকে সুস্থ গরু ডেলিভার করার আগ পর্যন্ত সকল দায়িত্ব এসিআই কোরবানি এক্সপ্রেসের। আমরা নিঃসন্দেহে খুবই মানে important. সম্ভাবনা, আমি যেটা বললাম সম্ভাবনা হতেই পারে, সেই জন্য আমাদের অল্টারনেটিভগুলো আমরা রেডি রেখেছি। যেহেতু আমাদের সাথে মানে বাংলাদেশের একটা বড় নেটওয়ার্ক, খামারি নেটওয়ার্ক আমাদের সাথে যুক্ত, আমাদের আমরা দীর্ঘদিন যাবত ওনাদের সাথে যুক্ত। সো আমাদের সেই You have অল্টারনেটিভ that capacity. প্লেসমেন্টে আসলে ইনশাআল্লাহ। আমাদের কোনো আমাদের বাফার অলরেডি আছে, যা থেকে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। প্রোভাইড করতে পারি। ফ্যান্টাস্টিক। So, এই জায়গাটাতে একটা ভালো জিনিস যে রিস্ক অনেকটা রিডিউস করে দেয়, যে যদি কারণ এটা হয় অনেক সময় আমি শুনছি, Sure. এটা আরে এটা ভাই, এটা খুব হয়তো। হরিবল একটা জিনিস যখন হয়, কারণ হাট থেকে নিলে এটা তো আর কিছু, তখন তো ব্যাড লাক। পুরো বিষয়টা ঘটে আসলে অসহনীয় স্ট্রেসের কারণে। এই ম্যাক্সিমাম এই মর্টালিটি ইস্যুগুলো আসলে হয় হচ্ছে আমাদের প্রথমত রিয়ারিং পর্যায়ে আপনি যদি আনএথিক্যাল প্র্যাকটিস করেন, গরুকে হ্যাঁ। খুবই অনৈতিক উপায়ে আপনি যদি রিয়ারিং করেন, গরু stroke বিভিন্ন, করে, heart attack হয়। সেই ধরনের তো আছেই ইস্যু। তারপরে আপনার যে স্ট্রেস দিয়ে এদেরকে নিয়ে আসা হয়, রাখা হয়, ট্রান্সপোর্ট করা হয়, পুরো প্রসেসটা আসলে এতটাই কি বলবো যে ইনএফিশিয়েন্ট প্রসেস, যে এইটা আসলে আপনার মর্টালিটি রেটকে বাড়ায় দেয় অনেকখানি, সেই জায়গায় ঝুঁকি থাকে। সেই জায়গা থেকে আমরা নিঃসন্দেহে, যেহেতু আমাদের গরুগুলোর রেস্টিং এবং রিয়ারিং প্রসেস সমস্ত কিছু খুব কন্ট্রোল উপায়ে করা হচ্ছে, সেই জায়গায় আমরা রিস্ক মিটিগেট করতে পারছি। বুঝতে পারছি ভাই। আরেকটা পেইন পয়েন্ট আছে, কিন্তু আমি জানি না ভাবছেন কিনা, যেমন আমার ফ্যামিলি মেম্বার অনেকে দেশের বাইরে থাকে এবং অনেকে আছে যে দেশে কোরবানি দিতে চায়। সো এই ক্ষেত্রে আপনাদের কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা, বা পেমেন্টের কোনো সুযোগ সুবিধা সিস্টেম একটু যদি ভেঙে বলতেন। ইন্টারেস্টিং অপশন। ইনফ্যাক্ট আমাদের খুবই কোইন্সিডেন্স
বলবো আমি যে আমাদের প্রথম দিককার বিক্রি যেগুলো হচ্ছে ম্যাক্সিমামই বা একটা বড় অংশ কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের দেশের বাইরের থেকে তাই? ক্রেতাদের একটা ইন্টারেস্টিং, চাহিদা তৈরি ওকে। হয়েছে আর কি। ইন্টারেস্টিং। হয়তোবা হ্যাঁ, এটা খুবই আমাদের জন্য এক ধরনের লার্নিং যে কারণ হয়তোবা প্রথমত উনাদের আসলে উনারা চায় কিন্তু উনাদের আসলে এখানে কে উনাদের জন্য এই ব্যবস্থা করে দিবেন, কে হ্যাঁ, উনাদের পক্ষ হয়ে true, হাটে যাবেন, কিনবেন। true. এই প্রত্যেকেই তো আসলে আমরা এত ব্যস্ত এবং সেই জায়গায় এই সাপোর্ট পাওয়া এখনকার খুবই মানে এটা ভাবাই যায় না। Sure. তো সেই জায়গায় আমরা দেখলাম যে মানে আমাদের যারা বাইরে আছেন আমাদের বাংলাদেশি উনাদের চাহিদাটা এই সার্ভিসের ক্ষেত্রে খুব বেশি এবং উনারা কিন্তু আমরা একটা বড় সাড়া পাচ্ছি ওনাদের কাছ থেকে এবং পেমেন্টের ক্ষেত্রে নিঃসন্দেহে সকল ধরনের পেমেন্ট অপশনই আছে এখানে। ইন্টারনেট ব্যাংকিং, আপনার কার্ড ইউজ করা, এসএসএল এর সাথে আমাদের গেটওয়েটা নেওয়া, সাপোর্টটা নেওয়া। সো পেমেন্টের জন্য অ্যাভেলেবল যতগুলো মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যা যা আছে সব কিছুই আপনি এখানে ব্যবহার করতে পারছেন এবং এটার সাথে আরেকটা যেটা আছে যে আপনি কিস্তিতেও চাইলে দিতে পারছেন এবং এটা আরেকটা ইন্টারেস্টিং ফিচার ওকে। যেটা হচ্ছে গিয়ে আপনি একটু দীর্ঘ সময় নিয়ে যদি একবারে পেমেন্ট করতে না চান, আপনি ওই লোডটা নিতে না চান, সেক্ষেত্রে আপনি এটাকে একটু ভেঙে এবং সেইটা আমাদের সাথে ডিসকাশনের মাধ্যমে আমাদের পলিসি অনুযায়ী আপনাকে আমরা সেই ফ্লেক্সিবিলিটিও দিতে পারছি যেখানে আপনি ভেঙে পেমেন্টটাকে করলেন ওভার দ্য Great. Tell me something, ভাইয়া. What's so special about ACI Kurbani Express? এসিআই এর যে ইকোসিস্টেমের কথাটা বলতেছি আমি, Hmm. এসিআই এর এগ্রি বিজনেস আছে, তারা কানেক্টেড উইথ দ্য মার্জিনালাইজড ফার্মার্স। এসিআই এর আমাদের অ্যানিমাল হেলথের যে ডিভিশন আছে তারা এনশিওর করতেছে হেলথ, ক্যাটেলের হেলথ সার্ভিস এনশিওর করতেছে। আমাদের স্বপ্ন লার্জেস্ট রিটেল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে আমরা গরুর ডেলিভারি এবং কাস্টমার ডোর স্টেপে যে ফ্রি ডেলিভারি এনশিওর করা সেগুলো নিশ্চিত করতেছি। সো পুরো সার্ভিসের প্রত্যেকটা পার্টি কিন্তু জায়ান্টরা আছে, ইন্ডাস্ট্রির জায়ান্টরা। সো সেই জায়গায় আপনি যেই দুশ্চিন্তার কথা বলছিলেন যে গরু আগের দিন ডেলিভারি হবে কি হবে না, সেই দুশ্চিন্তা কমে কিন্তু না, যাচ্ছে, রিস্কটা হ্যাঁ, কমে যাচ্ছে। কারণ একদম। এখানে যারাই আছে আমরা এই জন্য এটাকে ক্রস ফাংশনাল টিম বলছি। আমরা সবাই কিন্তু স্বপ্ন কিন্তু পুরো দায়িত্ব নেই আমি কিন্তু ডেলিভারি এক্সপার্ট, আমি কনজিউমারকে সার্ভ করাতে এক্সপার্ট, আমি সেই জায়গাতে আছি। এগ্রি বিজনেস আছে হচ্ছে গিয়ে তার ব্যাক এন্ডে, সে কানেক্টেড হেভিলি উইথ দ্য ফার্মার্স। সেই জায়গাতে সে কিন্তু নিশ্চিত করতেছে নিরোগ গরু, স্বাস্থ্যবান গরু এবং রেয়ারিং প্রসেসটাকে এথিক্যালি করা হচ্ছে। সমস্ত কিছু আপনার কোনো রকমের আনএথিক্যাল প্র্যাকটিস, স্টেরয়েড ইনজেকশন হচ্ছে না। সো প্রত্যেকে কিন্তু তার কাজের জায়গায় স্পেশালাইজড এবং সে তার কাজটা নিশ্চিত করতেছে। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অর বিউটি অফ দিস ইনিশিয়েটিভ, যে এখানে প্রত্যেকটা সাব সেগমেন্টে যে যারাই সেটার দায়িত্ব নিচ্ছে, দে আর দ্য বেস্ট ইন দেয়ার ফিল্ড। অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। ভাইয়া কষ্ট করে আসছেন, আর কুরবানি নিয়ে বা এই যে গরু নিয়ে আড্ডা দিতে গেলে আসলে আমরা খুব মজা পাই। হ্যাঁ, নাফিস বলতেছিল যে ছেলে কিনা ছেলেরা কিসে আটকায়, গরুতে আটকায়। লিটারালি কুরবানির সময়টা হয়ে যাক না, কারো গরু আসলে দেখ 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 দেখ, কিন্তু এটা খুব ভালো ফাইন্ডিংস আসলে। এক্স্যাক্টলি কিসে আটকায়। খুব এক্সাইটেড থাকে। আমার মনে হয় যে মানে ছোটবেলা থেকে যদি বলেন ওই যে সালামি আর হচ্ছে কুরবানির এই সময় গরু, এই বিষয়টা আসলে একটা আনন্দের না, ব্যাপার। নিঃসন্দেহে। এক্স্যাক্টলি, আর এই আনন্দটা আর ওভারঅল যে স্যাক্রিফাইসের যে এসেন্স, সেটা পুরোটাকে ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই দয়াটা করে আমরা যেন অবশ্যই। ধারণ করতে পারি ইনশাআল্লাহ। সবাই আপনাদের প্রজেক্টটা আল্লাহ সফল করুক। থ্যাংক ইউ জি, সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক ধন্যবাদ নাফিস, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এবং আমাদের গল্প শোনার জন্য। Thank you so ফ্যান্টাস্টিক। much. Thank you so সো much. ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।